আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিডারি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 83 ব্যাচের আজকে 34 নাম্বার ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ওয়ার্ডপ্রেস ইন্ট্রো এবং ওয়ার্ডপ্রেসের থিম এডিটের ক্লাস। তো আজকের ক্লাসটি শুরু করার আগে আমি বলে রাখি, আজকের ক্লাসটি আমরা কিন্তু পিসি ছাড়া করতে পারবো না। পিসি বলতে ল্যাপটপ বলেন বা ডেস্কটপ বলেন, কিন্তু এই দুটো ছাড়া আমরা কিন্তু করতে পারবো না। আমি আমাদের কোর্সটি শুরু করার আগে আমি বলেছিলাম দুটো ক্লাস আমরা করতে পারবো না মোবাইল দিয়ে। তো এই দুটো ক্লাসের মধ্যে শুধুমাত্র আজকেরটি এবং এটি ছিল আমাদের ইনস্ট্যান্ট, আমাদের ওয়েব স্ক্যাপার যে একটি ক্লাস ছিল, এই দুটো ছাড়া আমরা কিন্তু সব ক্লাসই মোবাইল দিয়ে করতে পারি। এবং গত ক্লাসে মানে গত গত ক্লাসে কিন্তু আমি আপনাদের উইক্স দিয়ে কিভাবে একটি ওয়েবসাইট বানানো যায় সেটা আমি দেখিয়েছি। আজকে ওয়ার্ডপ্রেস নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। ওয়ার্ডপ্রেসটা কি এবং ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে আপনারা একটি ওয়েবসাইট বানাতে পারবেন সেটা নিয়ে আপনাদের আমি বোঝানোর চেষ্টা করব। তো আমরা আজকে অনেক কম এসেছি এবং আজকে কিন্তু আমাদের একবারে সর্বশেষ ক্লাস। তো আমরা একটু জানি আগে ওয়ার্ডপ্রেসটা কি। ওয়ার্ডপ্রেস হলো বিষয়টা, আপনাদের আগে একটু এভাবে বুঝাই। মনে করেন যদি আপনার এমন একটি অবস্থা থাকতো, সুযোগ হতো যে আপনার আপনি একটা বোতল কিনতেন, ঠিক আছে? ওয়াট মনে করেন একটি বোতল কিনতেন, সেখানে আপনি আহ, বোতলের মধ্যে কিছু আর কি চেঞ্জ করা লাগতো না, শুধুমাত্র জল চেঞ্জ করে আপনার ক্লায়েন্টকে ডেলিভারি দেওয়া লাগতো। তাহলে বিষয়টি কিরকম হতো? আসলে আমি কিছুই বোঝাতে পারিনি আপনাদের। মনে করেন ওয়ার্ডপ্রেস হলো এরকম যে আপনার বোতল কিনতে হবে, ঠিক আছে? আপনি ক্লায়েন্ট আসবে, এর ভিতরে কন্টেন্ট গুলো আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, সে অনুযায়ী আপনি সেল করে দিবেন। আমি কি বিষয়টা কিছুটা বুঝাতে পেরেছি? যদি বুঝতে না পারেন আমাকে বলেন যে বিষয়টা আমি স্যার কিছুই বুঝতে পারিনি। একরকম এটি হলো ওয়ার্ডপ্রেস, যেটাতে আমাদের কোনো রকম কোড দরকার পড়ে না। আমাদের শুধুমাত্র এই বোতলগুলো কেনা লাগে। বোতলগুলো কেনার পরে আমাদের ক্লায়েন্ট আমাদেরকে বলে যে আমাকে এই টাইপের আমাদের একটি শপ বানিয়ে দাও, আমার একটি ক্লথের বিজনেস আছে, ক্লথের বিজনেস বানিয়ে দাও, আমার এই টাইপের ডিজাইনের লাগবে, এই টাইপের ডিজাইন আমাকে দাও। আমি আপনি জাস্ট তাকে ডিজাইন দেখিয়ে দিবেন, সেই ডিজাইন অনুযায়ী আপনি তাকে ওয়েবসাইট বানিয়ে দিবেন। এর জন্য আপনার কোডিং শেখা লাগবে একবারই না। ঠিক আছে, কোডিং শেখা লাগবে কতটুকু? যেহেতু আপনার শুধুমাত্র বোতল কিনে না লাগছে, ঠিক আছে? তো এই বোতলগুলোকে আমরা বলি কি? আমরা বলি হলো টেমপ্লেট। কি বলি আমি? টেমপ্লেট। তো আমরা টেমপ্লেট কিগুলো বলছি, এই বোতলগুলোকে আমি বলছি হলো টেমপ্লেট। তো আমরা যেহেতু বেশিরভাগই HTML এবং CSS বেশিরভাগই আমরা জানি না, আমরা বোতলগুলোর মধ্যে বেশি চেঞ্জ করতে পারি না। তো আমরা শুধুমাত্র ভিতরের জিনিসপত্রগুলো চেঞ্জ করে আমাদের ক্লায়েন্টকে আমরা হ্যান্ড ওভার করে দেই। তো এটাকে আমরা কি বলি? ওয়ার্ডপ্রেস বলি। তো আমরা বাংলা কথা কি বলতে পারি? আমার সাথে বলবেন যে আমার কথা যদি না বুঝতে পারেন। আমি একটি ওয়ার্ডপ্রেসের ডেফিনেশন আমি আপনাদের দেই। ওয়ার্ডপ্রেস একটি ওয়েবসাইট বিল্ডিং অ্যাপ্লিকেশন, যেটি ব্যবহার করে আপনি সহজে একটি ওয়েবসাইট বানাতে পারবেন। এটি একরকম রেডিমেড ওয়েবসাইটের মতো, ডিজাইন করার মতো, যেরকম বোতলের কথা বললাম, যেগুলোকে বলা হয় টেমপ্লেট, যেটা আপনি ফ্রিও কিছু পাওয়া যায় এবং বেশিরভাগই কিনে নিতে হয়। সেগুলোর মধ্যে কন্টেন্টগুলো আপনি চেঞ্জ করে ফেললেই নতুন ওয়েবসাইটগুলো করা যায়, এবং এর জন্য আপনার কোনো কোডিং দরকার পড়ে না। যদি আপনারা তাও না বুঝেন, আরো একটি উদাহরণ দিই। যেমন মনে করেন আপনারা সবাই কি মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করেননি? মাইক্রোসফট ওয়ার্ডে মনে করেন আপনি একটি সিভি তৈরি করবেন। তাহলে সিভি তৈরি করা আপনার অলরেডি একটা আছে, সেটার মধ্যে আপনি জাস্ট কন্টেন্টগুলো চেঞ্জ করে দিলেন। যদি তাও না বুঝেন, আমরা ক্যানভাতে কাজ করেছি না?
ক্যানভাতে অলরেডি আগের টেমপ্লেটগুলো ছিল, ওগুলো আমরা চেঞ্জ করে নিজেদের কন্টেন্টই বানিয়ে নিয়েছি। তো এখন কি আমরা বুঝতে পারলাম ওয়ার্ডপ্রেসটা কিরকম হতে পারে? যদি আমরা কেউ আমার কথাগুলো না বুঝি, আমাকে প্লিজ বলবেন, স্যার ওয়ার্ডপ্রেস বিষয়টি কি, আমি এখনো বুঝিনি। ওয়ার্ডপ্রেস কি আমাদের বিষয়টি কি আমরা সবাই বুঝতে পেরেছি? তামিমা আক্তার আপু বুঝতে পেরেছেন, বাকিরা সবাই? তাহলে আমরা বুঝতে পেরেছি ওয়ার্ডপ্রেসটা কি। তো আমাদের ওয়ার্ডপ্রেসটা কি এবং ওয়ার্ডপ্রেস আমাদের জানার জন্য কোনো কোড প্রয়োজন হয় না, এটা আমরা সম্পূর্ণভাবে বুঝে গিয়েছি। তো এখন আমাদের ওয়ার্ডপ্রেসের ভিতরে কি থাকে এবং এটি কিভাবে কাজ করে এবং এগুলো জিনিস আমাদের জানার জন্য একটু ভিতরে আমরা জানার চেষ্টা করি। ঠিক আছে? একটু জানলে আমরা আরো বেশি কিছু বুঝলে আমাদের আরো বেশি অনেক কিছু ক্লিয়ার হবে। তো আমার সাথে যারা ক্লাস করেছেন তাদের কি সবার এইচটিএমএল কি কিছুটা মনে আছে? একটু আমাকে বলবেন। এইচটিএমএল যে আমরা ক্লাস করেছিলাম, একটি ওয়েবসাইট বানানোর জন্য আমি বলেছিলাম এইচটিএমএল ও সিএসএস দরকার পড়বে। তো এইচটিএমএল আমি শিখিয়েছিলাম খুব ভালো মতো, জাস্ট স্ট্রাকচারটা আমাদের সবার মনে আছে না? মাকসুদ ভাইয়া বলেছেন তার মনে আছে। তো আমরা একটা কাজ করি, আমরা W3 স্কুলস থেকে নর্মাল একটি এইচটিএমএল স্ট্রাকচার নিয়ে আসি, সবার যদি মনে থাকে। এইটুকু কিন্তু আমাদের মোটামুটি মুখস্থ হয়ে যাওয়ার কথা। আমি একটু কপি করি। কপি করে যদি আমি ব্রাউজারে দেখতে চাই, আমরা খুব ভালো মতো জানি, যদি না জানি আজকে জানবো, যে নোটপ্যাড থেকে আমি যদি এটাকে দেখতে চাই, আমি একটি নতুন ডকুমেন্ট নেই। ডকুমেন্ট নিয়ে মনে করি এটার নাম দিলাম আমি, আমাদের সাথে আছে তামিমা আপু। তামিমা আপু, তাহলে তামিমা ডট টিএক্সটি ফাইল আছে, তো টিএক্সটি লিখি আপাতত। লিখে এটার মধ্যে আমি কোডগুলো লিখি। ঠিক আছে, লিখতে পারছি আমরা। রেসেভ করলাম। তো এটার যে এক্সটেনশন দেখতে পাচ্ছি টিএক্সটি, তাহলে যেহেতু আমাদের এটি হলো এইচটিএমএল, তাহলে এখানে আমি ডট এইচটিএমএল যদি লিখি, তারপরে এই যে আমরা দেখতে পাচ্ছি না, এটা ক্লিক করতেই চলে এসেছে। এটা ক্লিক করলে আমাদের এই জায়গায় এটি আসে। ঠিক আছে? তো আমরা যদি আরেকটু সুন্দর মতো লিখতে চাই, আমি এটাকে আবার এইচটিএমএল আমাদের নোটপ্যাডে নিয়ে নেই, যাতে আমাদের একটু মনে হয় এটা আমরা লিখেছি। নোটপ্যাডে ওপেন করি, মনে করি দিস ইজ, হেডিং এর মধ্যে আমরা লিখি দিস ইজ LDM83 ক্লাস। এগুলো তো আমরা জানি, তাই না? তো এখানে আমাদের LDM83 ক্লাস আর কি হয়েছে, এটা কিন্তু আমরা খুব ভালো মতো জানি। তো আমরা একটু মজার জিনিস একটু দেখি। এখানে আমরা HTML লিখেছি না? HTML এর জায়গায় এটা কেটে দিই। HTML এর জায়গায় যদি আমি এখানে PHP লিখি, PHP, দেখতে পাচ্ছি PHP লিখেছি। তো PHP যদি লিখি, তাহলে এটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। দেখতে পেরেছি নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখতে পেরেছেন? তো পিএইচপি কেন লিখলাম? আমার যে ওয়ার্ডপ্রেস করব, ওয়ার্ডপ্রেসটা একটা এনভায়রনমেন্ট বা পরিবেশ লাগবে। ঠিক আছে? ওয়ার্ডপ্রেস লেখার জন্য কি লাগবে? একটা পরিবেশ লাগবে, তাই না? ওয়ার্ডপ্রেস যেহেতু অনেক বড় একটা ল্যাঙ্গুয়েজ, অনেক বড় একটা কিছু আছে, এটার জন্য একটা পরিবেশ লাগবে না? তো পরিবেশ লাগবে, আর এটার একটা ল্যাঙ্গুয়েজ আছে, তাই না? তো এটা বেশিরভাগ কোড কিসের মধ্যে লেখা আছে? পিএইচপির মধ্যে লেখা আছে। ওকে? তো পিএইচপির জন্য লেখা আছে দেখে আমি এটাকে পিএইচপি তে কনভার্ট করলাম। ঠিক আছে? কনভার্ট করার জন্য জাস্ট ডট পিএইচপি ওপেন করলাম। তো এখন যদি আমার সেম ব্রাউজারে এটাকে আমি ওপেন করার চেষ্টা করি, ওপেন করার চেষ্টা করলে এখন দেখেন তো ওপেন কি হচ্ছে?
এখন আমাকে বলেন তো, যারা আসেন, আমার কি ওপেন হচ্ছে? আমরা কি সে আগের মতো দেখতে পাচ্ছি হেডিংটা আর প্যারাগ্রাফ? একটু আগে তো হচ্ছিল, এখন কি হচ্ছে? কোনো কারণে আমার ব্রাউজার কিন্তু দেখছে না। সে কি পড়তে পারছে? সে শুধুমাত্র এটা পড়তে পারছে, কিন্তু আসলে কোড কি লিখেছি সে পড়তে পারছে না। তো নিশ্চয়ই কোনো কারণে পিএইচপি আমাদের ব্রাউজার পড়তে পারছে না। তাহলে আমি বুঝলাম পিএইচপি আমাদের ব্রাউজার পড়তে পারে না। কি জন্য পড়তে পারে না? এর কারণ পিএইচপি একটি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? এইচটিএমএল যেটা ছিল, এইচটিএমএল আর সিএসএস, এটা হলো ক্লায়েন্ট সাইডের ল্যাঙ্গুয়েজ, ক্লায়েন্ট সাইড এর ল্যাঙ্গুয়েজ। আর আমাদের পিএইচপি যেটা আছে, এটা হলো সার্ভার সাইডের ল্যাঙ্গুয়েজ। কি সাইডের ল্যাঙ্গুয়েজ? সার্ভার সাইডের ল্যাঙ্গুয়েজ। তাহলে আমার পিএইচপি কে যদি রান করতে হয়, আমার পিসির মধ্যে যদি রান করতে হয়, তাহলে এটি সার্ভার রান করতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি? সার্ভার সাইডের ল্যাঙ্গুয়েজ রান করতে হলে আমাকে আমার পিসির মধ্যে সার্ভার রেডি করতে হবে। এখন যদি জিজ্ঞেস করেন স্যার সার্ভারটা কি, ক্লায়েন্ট হলো যে সার্ভার থেকে সার্ভারকে ডাটাগুলো পাঠায়, সেটা হলো সার্ভার। আর সার্ভার হলো যে ক্লায়েন্ট থেকে ডাটাগুলো নেয়, তাকে বলা হয় সার্ভার। ঠিক আছে? আর সার্ভার হলো যে ডাটাগুলো আর কি ক্লায়েন্ট থেকে ডাটাগুলো নেয় আর কি, সেটা হলো সার্ভার। আর এ আর কি ডাটাগুলো নেয়, বিষয়টা সেরকমই। ঠিক আছে, ও ডাটা নেয় আর ডাটা নেয়, এরকমই আর কি সার্ভার। ওকে, ওর কাজ হলো ডাটা নেওয়া, আর ক্লায়েন্টের কাজ হলো ডাটা দেওয়া। আমি বুঝাতে পেরেছি সার্ভার আর ক্লায়েন্টের মধ্যে পার্থক্য? আমরা হলাম ক্লায়েন্ট আর এটা হলো সার্ভার। ওকে, ওর কাজ হলো ডাটা দেওয়া, আর সার্ভারের কাজ হলো ক্লায়েন্ট, সার্ভারের কাজ হলো ডাটাগুলো নেওয়া। তো আমার এটি রান করার জন্য এটি সার্ভার দরকার। আমি কি যে কথাটি বললাম, আমরা কি বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? না বুঝতে পারলে আপনার মাইক অন করে বলেন, আমি বুঝিয়ে দিব। তো আমি বুঝতে পারলাম, আমাদের মাকসুদ ভাইয়া বলেছেন বুঝতে পেরেছেন, বাকিরা তামিম আক্তার আপু বুঝতে পেরেছেন, বাকিরা বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝছি। ওকে, তাহলে বুঝতে পেরেছেন। তাহলে আমরা কি করব? এখানে সার্ভার ওপেন করব। তো এই জন্য আমি গত ক্লাসে একটি সফটওয়্যার আপনাদের ইনস্টল করতে বলেছিলাম। সেটার নাম হলো XAMP। তো এই XAMP ফুল মিন হলো জ্যাম। XAMP ফুল মিনিং ক্রস প্ল্যাটফর্ম। এক্স দিয়ে হলো ক্রস প্ল্যাটফর্ম, এ দিয়ে হলো অ্যাপাচি, এম দিয়ে হলো মাইস্কেল, আর পি দিয়ে হলো পার্ল, আর পি দিয়ে হলো পিএইচপি, আর পি দিয়ে হলো পার্ল। ঠিক আছে, এই চারটা প্ল্যাটফর্মের জন্য একসাথে কি বলা হয়? জ্যাম। ঠিক আছে, তো জ্যাম্প আপনি ইজিলি ইনস্টল করতে পারবেন। জ্যাম্প হলো যখন আপনি ইনস্টল করবেন এরকম দেখা যাবে। ঠিক আছে, জ্যাম্প কি করে? জ্যাম্প এই অ্যাপাচি একটা সার্ভার, এটাকে রান করে। মাইস্কেল হলো ডাটাবেজ, এটা রান করে। ওকে, তো আমরা আগে অ্যাপাচিটা, অ্যাপাচি হলো ডাটাবেজ, অ্যাপাচি হলো সার্ভার, আর মাইস্কেল হলো ডাটাবেজ, এই দুটো আমরা ওপেন করি। এই দুটো ওপেন করলাম। এখন কথা হলো স্যার সেটা তো বুঝলাম, তাহলে আমাদের সার্ভারটা কোথায় ক্রিয়েট হলো? অবশ্যই একটা জায়গায় ক্রিয়েট হয়েছে। তো এই জায়গাটা আমাদের একটি নির্দিষ্ট জায়গায় সি ড্রাইভে ক্রিয়েট হয়েছে। তো আমরা দুই জায়গা দিয়ে দেখতে পারি। একটা হলো আমরা সি ড্রাইভে যাই। সি ড্রাইভে আমরা খুব ভালো মতো জানি সি ড্রাইভে কিভাবে যেতে পারে। আমরা দিস পিসি থেকে, সি ড্রাইভ থেকে এখানে যদি যাই যাই এখানে একটি ফোল্ডার দেখবো XAMP। এই জায়গায় যদি যাই, এখানে গেলাম,
এখানে যাওয়ার পরে একটি ফোল্ডার পাবো যেটার নাম হলো এইচটি ডক্স। আমার কি ফোল্ডার সবাই দেখতে পাচ্ছেন? যারা মোবাইলে আছেন, যদিও ইউজ করতে পারবেন যদি আপনারা প্র্যাকটিস করতে পারেন পিসিতে। সবাই কি দেখতে পাচ্ছেন এইচটি ডক্স? তো এই ফোল্ডারের ভিতরে আমাদের সার্ভারটি ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, এই ফোল্ডারের ভিতরে কি হয়েছে, আমাদের সার্ভারটি ক্রিয়েট হয়েছে। তো এখানে আমার একটি, এই ফাইলটি রাখলে এটা হবে। তো আমরা আমাদের বোঝার সুবিধার্থে, যেহেতু আমাদের তামিমা আপুর নাম দিয়েছিলাম, তো আমাদের এখানে মাকসুদ ভাইয়ের নাম দিই। মাকসুদ ভাইয়ের নাম দিচ্ছি। তো মাকসুদ ফোল্ডারের ভিতরে আমরা তামিমা যে আছে এটা আমরা কাট করে এখানে রাখি। তো রেখে দিলাম। তো এখন এটা আমি ওপেন কেমনে করব? আমি এখনো দেখছি যে এটা যদি আমি এখানে রাখি কেটে দিয়ে, আমি যদি এখনো রান করি, এটা কিন্তু এখনো এরকম করেই হবে। এখন এরকম হচ্ছে। তাহলে এটা আমার কিভাবে সার্ভার হয়ে আসতে হবে, ঠিক আছে? তো এই ফোল্ডারে আসার জন্য আমাদের এখন একটা জিনিস লিখতে হয়। যেরকম আমরা যখন ওয়েব সার্ভারে লিখি তখন আমরা www ডট লিখি না? সবাই বলেন, আমরা www ডট লিখি না? তো ঠিক এমন ভাবে আমাদের এখানে লিখতে হয় লোকাল হোস্ট। কি লিখবো আমরা? লোকাল হোস্ট। তো আমাদের ইন্টারনেটে ঢোকার জন্য যেভাবে আমরা লিখি www ডট, ঠিক একইভাবে আমরা কি লিখবো? লোকাল হোস্ট। ঠিক আছে, লোকাল হোস্ট লিখে, তাহলে লোকাল হোস্ট কোনটা? লোকাল হোস্ট হলো হলো আমাদের এসটি ডক্স। তো আমরা যদি লোকাল হোস্ট লিখি আমাদের মনে হবে আমরা কোথায় আছি? এসটি ডক্স, তারপরে আমাদের মাকসুদ মনে করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখলাম হলো লোকাল হোস্ট, তারপরে আমরা কি লিখবো? লোকাল হোস্ট আসলে আমাদের এসটি ডক্সে এসেছে। তারপর আমাদের কি লিখতে হবে? আমাদের মাকসুদ ফোল্ডারে আছে না? তাহলে আমরা মাকসুদ ফোল্ডারটা লিখি। আমরা কিন্তু ফোল্ডারে ফোল্ডারে যাচ্ছি, তাই না? ওয়েবসাইট কিন্তু এভাবেই চলে। নাকি আমরা বুঝতে পারিনি? ওয়েবসাইট কিন্তু এভাবেই চলে। আমরা যদি মনে করি ওয়েবসাইট কোনো অন্য জায়গায় আছে, বিষয়টি কিন্তু সেরকম না। ওয়েবসাইট কিন্তু কোনো একটি পিসির মধ্যেই আছে। তাহলে এটা হলো মাকসুদ। ঠিক আছে, তারপরে মাকসুদের ভিতরে কি আছে? মাকসুদের ভিতরে তামিমা ডট পিএইচপি, এই ফোল্ডার, জিনিসটি আছে। তাহলে মাকসুদ ডট পিএইচপি তে ক্লিক করলে এখন কি রান হয়েছে? এখন দেখেন আমাদের কিন্তু ঠিকই রান হয়েছে। ঠিক আছে, এটা কি আমরা বুঝতে পারলাম এখন কেন রান হয়েছে? এখন আমাদের সার্ভারটি দেখিয়ে দিয়েছি, দেখে রান হয়েছে। ওকে, আরেকটি মজার জিনিস দেখাই। আরেকটি মজার জিনিস হলো যে আমরা যখন পেজে যাব, অনেকগুলো কিন্তু ফোল্ডার থাকতে পারে। তো আমি কিন্তু গত ক্লাসে আপনাদের সাইট ম্যাপ দেখিয়েছিলাম, তাই না? সাইট ম্যাপ দেখিয়েছিলাম। তো আপনারা আশা করি মনে করেন, জানেন যে আমাদের সূচিপত্র কিন্তু আমরা ইন্ডেক্স বলি, তাই না? সূচিপত্রে কি বলি? ইন্ডেক্স বলি। তো সেরকম আমাদের সবগুলো ওয়েবসাইটের ইন্ডেক্স থাকে, তাই না? তো আমি যদি এখানে শুধুমাত্র, আমি যদি এই তামিমা না লিখে ইন্ডেক্স লিখি, কি লিখলাম? ইন্ডেক্স। তারপর একইভাবে আমি এখানে লোকাল হোস্ট লিখলাম, তারপরে আমি মাকসুদ লিখলাম। তো মাকসুদ লিখলে তারপরে আমার আর ফোল্ডারের নাম লেখা লাগবে না। ও ডাইরেক্ট কোথায় যাবে? ও যে ইন্ডেক্স ফোল্ডার আছে, ইন্ডেক্স পিএইচপি ওপেন করবে। তার মানে কি, এখানে যদি 5টা পেজও থাকতো, 5টা পিএইচপি থাকতো, প্রথমে কোনটায় যেত আমাকে বলেন? প্রথমে ও ইন্ডেক্স পিএইচপি তে যেত। আমার কথা যদি না বুঝেন, আমি এখানে দেখিয়ে দেই। এখানে যদি আমি তামিমাও দিতাম,
তো প্রথমে কোথায় যাবে? ও কিন্তু ইন্ডেক্স পেজে যাবে। আমার কথা কি বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? যদি না বুঝি আমাকে বলেন, স্যার আমি বুঝতে পারিনি। আমি শুধুমাত্র যদি তামিমা ডট পিএইচপি দেই, তাহলে কিন্তু তামিমা ডট পিএইচপিতে আসবে। দেখতে পেরেছেন নাকি বুঝতে পারেননি? যদি তামিমা ডট পিএইচপি পেজে দিই, আমি কি ইন্ডেক্স ডট পিএইচপি লিখেছি, তাও কিন্তু ইন্ডেক্স ডট পিএইচপি তে এসেছে। আমি যদি ইন্ডেক্স ডট পিএইচপি লিখি, তাহলেও কিন্তু ইন্ডেক্স ডট পিএইচপি তে আসবে। আমার কথা কি সবাই ক্লিয়ার নাকি ক্লিয়ার না? লাগলে মাইক অন অন করে বলেন যে স্যার বুঝতে পারিনি, আমি কিন্তু বুঝিয়ে দিব। আমি কিন্তু আপনাদের অনেক কিছু বুঝিয়ে যাচ্ছি, যাতে আপনাদের ওয়ার্ডপ্রেস বুঝতে অনেক বেশি ইজি হয়। তাহলে আমরা কি কি বুঝলাম? স্যার একটু আরেকটু বুঝান এই ডটস থেকে, জি ওইখান জি থেকে বলেন। স্যার একটু। জি জি বলেন বলেন, কোন জায়গা থেকে আপনি বুঝতে হ্যাঁ, পারেননি? ডট ডটস, এইচটি ডটস আছে না স্যার, ওইখান থেকে। ওকে, এসটি ডক্সটা বুঝতে পারেননি। তো আমরা যদি হ্যাঁ এসটি জি, ডক্সে ওইখান থেকে। যদি আমরা যাই, এসটি জি ডক্সে স্যার। আমার যে এটা হলো সার্ভার, ঠিক আছে? এখানে আমি যা ফোল্ডার রাখবো, এটা হলো আমার পিসির সার্ভার। তো এরপরে থেকে আমি যেখানে যেতে চাই সেখানে আমার সেভাবে আমার ওয়েবসাইটের ব্রাউজারে লিখতে হবে। তো এখানে আমার কি মনে করতে হবে, এখানে আমার লিখতে হবে লোকাল হোস্ট। ব্রাউজারে আমি কি লিখবো? লোকাল হোস্ট। হোস্ট। ঠিক আছে, তাহলে আমি জি সেখানে স্যার। কি লিখেছি? এটা কেটে দিই, না হলে বারবার এখানে যাবে। তাহলে এখানে কি লিখেছি আমি? লোকাল হোস্ট, তাই না? জি স্যার। লোকাল হোস্ট লিখলে দেখেন আমার কোন জায়গায় আসছে, ড্যাশবোর্ড চলে আসবে। তো আমরা এখানে লোকাল হোস্ট লিখলে আমাদের কোথায় আসবে? এটা কিন্তু এই জায়গায় আসবে, ঠিক আছে? জি এখানের স্যার। ইন্ডেক্স যে আসছে সেটা চলে আসবে, ঠিক আছে? তো কথা হলো আমাদের কোথায় আসতে হবে, মনে করেন মাকসুদে যাব। তাহলে আমাদের ইন্ডেক্সে পরে কোথায় যাব আমি? মাকসুদে। তাহলে আমাদের মাকসুদে গেলাম। মাকসুদে গেলে আমাদের কোন পেজটি ওপেন হবে? মাকসুদের ভিতরে যে ইন্ডেক্স পেজ আছে সেটা ওপেন হবে, ঠিক আছে? মনে করে আমি ইন্ডেক্স পেজটা ডিলিট করে দিলাম, তাহলে আমাদের কোন পেজ ওপেন হবে? কোনো পেজই ওপেন হবে না। আমি কি বুঝাতে পেরেছি নাকি বুঝতে পারিনি? আমাদের ইন্ডেক্স পেজ যদি আমরা না দেখাই, আমাদের কিন্তু কোনো পেজই ওপেন হবে না। এখন আমার কথা কি সবাই বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? যদি কেউ না বুঝেন আমাকে ক্লিয়ার করেন। তো আমরা ইন্ডেক্স পেজের দরকারটি সবাই বুঝতে পেরেছি। যদি আমরা কোনো পেজটি রিডাইরেক্ট করতে চাই, আমরা ইন্ডেক্স ইন্ডেক্স পেজে নর্মালি লিখে থাকি, যাতে সেই জায়গার ওয়েবসাইটটি দেখিয়ে দিতে পারি। তাহলে আমরা সবাই ক্লিয়ার। তাহলে আমরা কি কি বুঝলাম? আমরা প্রথম দিকে বুঝলাম যে পিএইচপি আমাদের জন্য কি জন্য দরকার, ঠিক আছে? প্রথমত কোশ্চেন আপনার, স্যার ওয়ার্ডপ্রেসটি কেন এইচটিএমএল দিয়ে করলো না, তাই না? আপনাদের প্রথমত কোশ্চেন, ওয়ার্ডপ্রেসটি স্যার এইচটিএমএল দিয়ে কেন করলো না? তো ওয়ার্ডপ্রেস কিন্তু আমাদের হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এটি দিয়ে কি করা যায়? এটি দিয়ে মার্কআপ করা যায় শুধু। এটি দিয়ে কিন্তু কোনো রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এখন আপনার নেক্সট কোশ্চেন, স্যার মার্কআপ ল্যাঙ্গুয়েজ এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য কি? তো মার্কআপ ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি 3+3 ভিজুয়ালি দেখাতে পারবেন, ঠিক আছে? 3+3 = 6, এটা যদি করতে চান আপনি এইচটিএমএল দিয়ে করতে পারবেন। কিন্তু আপনি যদি একটি প্রোগ্রামিং করে করতে চান, তাহলে 3+3 প্রোগ্রামিং দিয়ে আপনি প্রোগ্রামকে বললেন যে 3+3 কি কি হবে, এটা আমাকে আনসার দেখাও। এটা কি দিয়ে পসিবল? পিএইচপি দিয়ে সম্ভব। আমরা কি মেইন পার্থক্য বুঝতে পেরেছি? এটা হলো একটা বড় পার্থক্য এইচটিএমএল এবং সিএসএস এর মধ্যে। নেক্সট পার্থক্য কি? নেক্সট পার্থক্য হলো আমার ডাটাবেজের সাথে কানেক্ট করার জন্য কি দরকার? পিএইচপি দরকার। ওকে, ডাটাবেজের সাথে, যেহেতু ওয়ার্ডপ্রেসের সাথে অনেক ধরনের কাস্টমাইজেশন থাকে,
সেটার জন্য কি দরকার? ডাটাবেস দরকার। কি দরকার? ডাটাবেস দরকার। ডাটাবেসের সাথে কি জন্য দরকার? পিএইচপি দরকার। ঠিক আছে, এইচটিএমএল এর সাথে যুক্ত হবে, এইচটিএমএল এর সাথে কিন্তু যুক্ত হবে না। আমরা তাহলে বুঝতে পেরেছি, আমরা তাহলে ক্লিয়ার। দেখেন আমি এখানে সুন্দর মতো লিখেছি যে ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের মধ্যে কি করে, ইউজারের ডিভাইসে এক্সিকিউট হয়, যা ওয়েব পেজের অ্যাপিয়ারেন্স এবং ইউজার ইন্টারফেস দেখায়। এবং আমাদের যে সার্ভার সাইডে যেগুলো আছে সেগুলো যেমন পিএইচপি, পাইথন, নোড.জেএস, এগুলো যেগুলো আছে সার্ভার সাইডের ল্যাঙ্গুয়েজগুলো ডাটাবেজের সাথে ইন্টারঅ্যাক্ট করে আউটপুটগুলো ওয়েবসাইটে এভাবে করে রিকোয়েস্ট পাঠানোর পরে আউটপুটগুলো আমাদের ওয়েবসাইটে দেখায়। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? এই জায়গাগুলো, এই কাজগুলো কে করে? আমাদের সার্ভারগুলো করে তারপরে দেখায়। ওকে, তাহলে আমরা কি কি বুঝলাম? ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং এর মধ্যে রানস ইন ব্রাউজার, হ্যান্ডেলস ওয়েবসাইট অ্যাপিয়ারেন্স, ম্যানেজ ইউজার ইন্টারফেস। ঠিক আছে, এক্সাম্পল কি? এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট। আর সাইড সাইড স্ক্রিপ্টিং যেগুলো সার্ভার সাইডের মধ্যে রানস অন সার্ভার, যেরকম পিএইচপি প্রসেসর ইউজেস রিকোয়েস্ট। ঠিক আছে, প্রসেসর গুলো ইউজার রিকোয়েস্ট গুলো নেয় এবং সার্ভার এগুলো প্রসেস করে তারপরে দেখায়। ইন্টারাক্টস উইথ ডাটাবেস, যেহেতু আমি বললাম ডাটাবেজের সাথে ইন্টারাক্ট করে। এবং এক্সাম্পল হলো পিএইচপি, পাইথন এবং নোড.জেএস। আমি কি বুঝাতে পেরেছি নাকি তাও ক্লিয়ার না? যদি তাও ক্লিয়ার না হয় আমাকে বলেন, স্যার আমি তাও বুঝতে পারিনি। তো আমরা তাহলে বুঝতে পেরেছি যে ওয়ার্ডপ্রেসের সাথে আমার কি জন্য একটি সার্ভার ক্রিয়েট করা লাগে যদি আমি নিজের পিসির মধ্যে করতে চাই। আর আপনি যদি ডোমেন হোস্টিং করতে চান সেটা তো আলাদা জিনিস, আপনার অলরেডি তাহলে সার্ভার থাকবে যদি আপনি বাইরে ডোমেন হোস্টিং করতে চান। এবং আপনি জাস্ট নিজের পিসির মধ্যে যদি করতে চান তাহলে আপনার কি লাগবে? একটি সার্ভার ক্রিয়েট করা লাগবে। এটা আমরা বুঝতে পেরেছি। তাহলে এখন আমরা শুরু করে দেই। আমার অলরেডি জ্যাম ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের এটি ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড করা লাগবে, যেটা আমি গত ক্লাসে দেখিয়েছিলাম। তো আমরা গুগলে যাই, গুগল থেকে, গুগলে গিয়েছি, এখান থেকে আমি wordpress.org লিখবো। তারপর ওয়ার্ডপ্রেসে ক্লিক করব, তারপরে গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করে আমি ওয়ার্ডপ্রেস 6.72 যেটা লাস্ট হবে সেটা আমি ক্লিক করব। অলরেডি ডাউনলোড করা আছে, আমি ওকে করে নিয়ে নিব। আমার ডাউনলোড হয়ে গেছে, দেখতে পেরেছি আমার ডাউনলোড হয়ে গেছে। এরপরে এটাকে আমি এক্সট্রাক্ট করব। ঠিক আছে, তো আপনার পিসি থাকলে এগুলো এমনি করতে পারবেন, উইন্ডার থেকে আমরা এক্সট্রাক্ট করে দেব। যদি আপনার উইন্ডার না থাকে আপনি গুগল থেকে উইন্ডার উইন্ডার ডাউনলোড করতে পারেন, বা 7 জিপ যে সফটওয়্যার আছে সেটাও আপনি ইনস্টল করে নিতে পারেন। ঠিক আছে, এটা গত ক্লাস থেকে ছিলাম। 64 বিট আর 32 বিট কিভাবে আপনারা বুঝবেন, যেটা আর কি চান আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, তো আমি উইন্ডার ব্যবহার করি, উইন্ডারের মতো আমি নিয়ে নিয়েছি। তাহলে আমাদের আহ, যে ওয়ার্ডপ্রেসটা আছে আমরা এখান থেকে নিয়েছি। তো বলেন কার নাম দিব? তামিম আক্তার আর মাকসুদ ভাই আমাদের রিপ্লাই দেয়। তো আমরা নাম কি দেই? আমরা দেই হলো এলডিএম। এলডিএম নাম দিই। তার নাম কি দিচ্ছি? এলডিএম, এই নাম দেই। এটা আমরা কোথায় রাখবো আমাকে বলেন তো? এই যে আমরা ফোল্ডারটি আছে এটা কোথায় রাখবো? একজন বলেন, এই ফোল্ডারটি আমরা কোথায় রাখবো? তাহলে আমি বুঝতে পারবো আপনারা কিছুই বুঝতে পেরেছেন নাকি না। আমাদের যে ওয়েবসাইটটি আছে এটা অলরেডি বানানো বানানো আছে, এই ওয়েবসাইটটি কোথায় রাখবো? ওকে, অনেকে বুঝতে পারছেন না। ওয়েবসাইটটি আমরা এইচটি ডক্স এর মধ্যে রাখবো। ওকে, কোথায় রাখবো?
আমাদের এসি ডক্স এর মধ্যে। তো আমরা যদি সি ড্রাইভে যাই, সি ড্রাইভে গিয়ে এক্সএমপির মধ্যে গিয়ে আবার এইচডি ডক্স যে আছে এখানে রাখবো। তো আপনার যদি মনে হয় যে স্যার এইচডি ডক্স তো মনে থাকবে না, তাহলে কি করব? তো এর জন্য আরো ইজি ওয়ে আছে। তো আমরা এখানে এক্সপ্লোরার দেখতে পাচ্ছি সবাই, এই যে এক্সপ্লোরার। তো আমরা যদি এখানে এক্সপ্লোরারে ক্লিক করি, তাও কিন্তু আমাদের ইজিলি এই জায়গায় চলে যাবে। এরপরে এসি ডক্সে ক্লিক করলেই এখানে চলে আসবে। ওকে, তারপর পেস্ট বাটনে ক্লিক করব, তাহলে আমাদের এলডিএম ফোল্ডারটি চলে আসলো। ওকে, তো আমাদের ওয়েবসাইটের নাম কি হবে? এলডিএম আমি করে দিলাম। এখন আমাদের এই ওয়ার্ডপ্রেসটি অন করতে হবে। যদি আমি এর ভিতরে ঢুকি, আমাদের কি দেখতে পাচ্ছি? ইন্ডেক্স। আশা করি আমাদের ইন্ডেক্স ফোল্ডার আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের কি করা লাগবে? জাস্ট এই ওয়েবসাইটটি অন করা লাগবে। তাহলে আমরা কি করব? আমাদের মনে আছে আশা করি। আমাদের এই জায়গায় যাব, এখানে গিয়ে আমরা শুধু লোকাল হোস্ট স্ল্যাশ এলডিএম লিখব। ঠিক আছে, তাহলেই তো হবে, নাকি আমরা বুঝতে পারিনি? তাহলে আমরা আশা করি একটু হলো বুঝতে পেরেছি। জাস্ট আমাদের এলডিএম লিখলেই অন হয়ে যাবে। কিন্তু এটা করার আগে আমাদের আরেকটি কাজ করা লাগবে। আমাদের এই ওয়েবসাইটের জন্য একটি ডাটাবেস করা লাগবে। কি করা লাগবে? ফার্স্টে করা লাগবে কি? ডাটাবেস। ওকে, ডাটাবেস। তাহলে আমরা ডাটাবেসটাকে রান করি। তো ডাটাবেসটা কোথায় আছে? আমি আরেকটি ট্যাব নিয়ে নেই, আরেকটি ট্যাব নিচ্ছি। তো ডাটাবেসটা কোথায় থাকবে? ডাটাবেসটা হলো লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন। কি লিখবো আমি? আমি বড় করে লিখে দিচ্ছি, পি এইচ পি মাই অ্যাডমিন। ঠিক আছে, পিএইচপি মাই অ্যাডমিন লিখলে, লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন লিখলে আমাদের কোথায় যাবে? আমাদের ডাটাবেজে চলে যাবে। এটি কি অনেক কঠিন লাগছে আমাকে বলবেন? পিএইচপি মাই অ্যাডমিনে যদি আমি ক্লিক করি, আমাদের কিন্তু এখানে চলে আসবে। আমাদের ডাটাবেজে আমরা কি চলে এসেছি? তারপরে আমাদের কি করতে হবে? এটি নতুন ডাটাবেজ নিতে হবে। নিউ ডাটাবেজ, নিউ ডাটাবেজ। আমার আমরা যদি না বুঝতে পারে আমাকে কিন্তু বলবেন। আপনাদের মাইক খুলে দিয়েছি জাস্ট এই কারণে যাতে আপনারা বলতে পারেন। ঠিক আছে, ডাটাবেজে ক্লিক করলাম। ডাটাবেজে ক্লিক করার পরে আমরা একটি নতুন ডাটাবেজ ক্রিয়েট করব। তো আমরা মনে করি আমাদের ডাটাবেজের নাম দিলাম, কার নামে দেই? ধরেন আমরা তামিমা আপুর নামে দেই, তামিমা। ঠিক আছে, এই নামে আমি নামটা দিলাম। তারপরে কপি করে রাখি, কারণ আমার নামটি কিন্তু মনে রাখা লাগবে। যে নামে দিবেন সে নাম কিন্তু মনে রাখা লাগবে। পরে ক্রিয়েট ডাটাবেস যে আছে, এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? এই ক্রিয়েটে ক্লিক করবেন। তো ক্রিয়েটে ক্লিক করলাম। এরপরে এই জায়গা থেকে আপাতত যাবেন না, পরে এখানে আসবো। পরে একই রকম লোকাল হোস্ট স্ল্যাশ এলডিএম, মানে আমাদের যে ফোল্ডার, এলডিএম কই থেকে পেয়েছি আমরা কি জানি? এখান থেকে আমরা যে এক্সএমপি থেকে এসি ডক্স থেকে যে এলডিএম আছে, এই এলডিএম, এএলডিএম এএলডিএম কিন্তু সেম। যদি আমরা না বুঝি আমাকে কিন্তু বলবেন। এখানে আমি ক্লিক করলাম, তাহলে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসের যে সেট আপ পেজ আমাকে কিন্তু সেট আপ পেজে নিয়ে যাবে। আমি কিন্তু খুবই স্লো আগাচ্ছি। তারপরে আমরা কন্টিনিউ পেজে ক্লিক করব। তো আমাকে ডাটাবেজের নেম, ইউজার নেম, পাসওয়ার্ড এবং হোস্ট এগুলো আমাকে দিতে বলবে। তো ডাটাবেজের নেম কি আমরা পেয়েছি? আশা করি ডাটাবেজের নেম আমরা পেয়েছি। তো লেটস গোতে ক্লিক করব। তো ডাটাবেজের নেম কি? আমি পেস্ট করে রেখেছি, তামিমা। তো আমাদের ইউজার নেম হলো রুট, পাসওয়ার্ড কিছু থাকবে না, বাকিগুলো যা আছে সেভাবেই থাকবে। এটা কিন্তু মুখস্থ রাখা লাগবে, ঠিক আছে? যা আছে তাই। তারপরে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। শুধুমাত্র ডাটাবেস কিন্তু আমাদের চেঞ্জ হবে, যা নাম রাখবো এখানে তাই থাকবে। আর বাকিগুলো আমি যা লিখেছি
হুবহু সেম থাকবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করি, এরপর রান দ্য ইনস্টলেশন। তো এখন হলো সাইট টাইটেল। আমাদের সাইটের নাম কি হবে? উপরে যে নামটি থাকবে এই নামটি কি হবে? তো আমরা এখানে দেই যে LDM83 টেস্ট ক্লাস, টেস্ট সাইট। ইউজার নেম আপনি যেটা দিতে চান দিতে পারেন। ইউজার নেম এবং পাসওয়ার্ড জিনিসটা কি? ইউজার নেম পাসওয়ার্ড হলো, মনে করেন আপনাদের ডাইনামিক্স পিডি এই ওয়েবসাইট দিয়ে ক্লাস দেখিয়েছি, আপনাদের কি মনে আছে? এটা কিন্তু আমার ওয়েবসাইট না, তাই না? আমার ওয়েবসাইট কিন্তু এটা না। তো মনে করেন আমি হলাম হ্যাকার, ঠিক আছে? তো আপনার মনে হলো যে আমি এই ওয়েবসাইটে ঢুকে ওনার ওয়েবসাইটে কিছু আমি জিতে যাচ্ছি। তো আমি কি করব? ওনার ওয়েবসাইটে গিয়ে আমি সি প্যানেল লিখব, ঠিক আছে? তাহলে কিন্তু ওনার ওয়েবসাইটের ভিতরে গিয়ে যাওয়ার জন্য আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। কি লিখেছি? জাস্ট সি প্যানেল লিখেছি। তো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কত ক্রিটিক্যাল আমরা বুঝতে পেরেছি। যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি লিখে দেই তাহলে তার ওয়েবসাইটে আমি ঢুকতে পারবো। ওকে? তো আমাদের জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু খুবই জরুরি। তো আমি আপাতত যে কোনো একটি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিই। মনে করেন আমি এখানে দিয়ে দিই LDM83। ওকে? আর এখানে আমি পাসওয়ার্ড আপাতত দিয়ে দিই 1234। ঠিক আছে? এটা জাস্ট মনে রাখার জন্য দিয়ে দিই। কনফার্ম উইথ পাসওয়ার্ড। তারপর আমাদের যে একটা মেল দিয়ে দিই জাস্ট রাখার জন্য। আর এখানে আমি জাস্ট এখানে দিয়ে রেখেছি, এর দেওয়া দরকার নেই। আমরা এরপরে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করি। তো আমাদের কিন্তু অবশ্যই মনে রাখা লাগবে, তো এখানে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু খুবই ইজি দিয়ে রেখেছি, কিন্তু কখনো ইজি দিব না। তাহলে কিন্তু আমাদের যে ওয়েবসাইটে থাকবে এটা কিন্তু খুবই ইজিলি যে কেউ ক্র্যাক করে আমার ওয়েবসাইটে ক্ষতি করতে পারবে, ঠিক আছে? তো যেহেতু এটা আমাদের নিজেদের বাসার মধ্যে আমাদের নিজের পিসির মধ্যে থাকবে, আমাদের কোনো সমস্যা নেই। লগ ইন করছি। ইউজার নেম আমরা জানি, LDM83 দিয়েছি। পাসওয়ার্ড আমি মাত্র আপনাদের সামনেই দিলাম। এরপরে রিমেম্বার মি দিয়ে আমি লগ ইন করছি। তো এটা হলো আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, ঠিক আছে? তো আমাদের কিন্তু সাইটটি রেডি হয়ে গেছে। যদি আমি এখানে সাইটে যাই, ভিজিট সাইট, তাহলে কিন্তু আমরা আমাদের সাইটটি দেখতে পারবো, দেখতে পাচ্ছি। তো আমাদের এখানে কি কি আছে দেখতে পারবো। আমাদের স্যাম্পল পেজে যদি ক্লিক করি, এটা কিন্তু আমাদের সাইট হয়ে গেছে। তো এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি ডান সাইডে আমি দেখাই। এখানে আপডেটস, এখানে পোস্ট, এখানে মিডিয়া, এখানে পেজেস, এখানে কমেন্ট। পোস্টের মধ্যে আমি পোস্ট যেগুলো আছে এগুলো হলো পোস্ট। তো এটা পোস্ট। এটা মিডিয়া, যেগুলো আমি ভিডিওগুলো দিব এগুলো মিডিয়াতে জমা হবে। পেজেস হলো এই যে পেজেস যেগুলো আছে স্যাম্পল পেজ, পেজেসের মধ্যে থাকবে। কমেন্ট গুলো হলো কেউ যদি কমেন্ট করে, কমেন্টের মধ্যে থাকবে যদি কমেন্ট থাকে। অ্যাপিয়ারেন্স এটা আমি দেখাচ্ছি একটু পরে। প্লাগইনস গুলো কি সেটা আমি আপনাদের এখনই কিছুটা বুঝাই। প্লাগইনস আমি বললাম, বোতলগুলো যে কিনবো বোতলগুলো প্রতিদিন মেনটেন করা লাগে, ঠিক আছে? যেহেতু আমরা কোড করি না, তো এই বলে যে পৃথিবীতে কেউ কোড করে না তেমন তো না। ডেভেলপার যারা কোড করে এগুলো সব মেনটেন করে, তাই না? তো এই যে মেনটেন যে করে, তার কারা মেনটেন করে? মেনটেন যারা করে এগুলো প্লাগইনস বলে, ঠিক আছে? তো তারা প্রতিদিন আপডেট দেয়। তো এটা কোথায় পাবো? এটা প্লাগইনস এর মধ্যে পাবো। প্লাগইনস এর জন্য প্রতিটি বিষয়ের জন্য প্লাগইনস আছে, ঠিক আছে? বলতে পারেন শপের জন্য আলাদা প্লাগইনস আছে, এফিকিউর জন্য প্লাগইনস আছে, সবকিছুর জন্য আলাদা আলাদা প্লাগইনস আছে। ওকে? তারপর ইউজার, যখন কেউ আমরা আমরা যেমন ইউজার, আপনি যদি আরেকটি আপনার ওয়েবসাইটে কাজ করার জন্য আরেকটি যদি ইউজার দিতে চান আপনি ইউজারে দিতে পারেন। টুলস এর মধ্যে আমরা এখানে অনেক টাইপের টুলস দেখতে পাচ্ছি, এগুলো আমাদের আপাতত দরকার নেই। সেটিংসে আমি একটু পরে দেখাবো, এখানে অনেক টাইপের সেটিংস আছে। আর মেনুর মধ্যে তো এখানে আছেই,
মেনুর মধ্যে অনেক মেনু আছে। এখানে কলাপসেবল মেনু সামনে পিছনে আনার জন্য আর কি। টুলস এর মধ্যে অনেক কিছু আছে আমাদের, টুলস এর মধ্যে না, সেটিংস এর মধ্যে মেনু থেকে শুরু করে অনেক কিছু আর কি আছে। যাই হোক, আমি একটা একটা করে দেখাই। প্রথমে আমরা একটু অ্যাপিয়ারেন্সে যাই, অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাই। থিমস থেকে আমরা থিমগুলো চেঞ্জ করতে পারি। আমি আগে আপনাদের এই থিমটা একটু অ্যাক্টিভ করে দেখাই। ওকে, আপডেট নাও। আমরা আপডেট করি, অ্যাক্টিভেট করি। অ্যাক্টিভেট। ওকে, এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমাদের অ্যাক্টিভেট করার পরে আমরা যদি সাইটে যাই, এখন দেখেন এক ক্লিকে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা কি দেখতে পাচ্ছি সবাই? এক ক্লিকে এটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা তাহলে একটা পোস্ট করি, ঠিক আছে? এখানে অলরেডি একটা হ্যালো ওয়ার্ল্ড আছে, আমরা এটা পোস্ট করি। পোস্ট করলে কোথায় আসবে? পোস্ট করলে কিন্তু আমাদের নিচে আসবে পোস্ট। আরো অনেক কিছু আছে, আপনাদের একটা একটা করে দেখাই। এতটুকু যে দেখিয়েছি, এটা কি খুব ইজি মনে হয়েছে নাকি খুব হার্ড মনে হয়েছে আমাকে একটু বলবেন। এটা কি মাথায় ঢুকে নি নাকি খুবই হার্ড মনে হয়েছে? হার্ড নাকি ইজি? নাহলে মাইক খুলেও বলতে পারেন। তো আমরা এটি পোস্ট করি। তো নিউ পোস্ট করার জন্য আমরা দুই ভাবে পোস্ট করতে পারি। একটা হলো এখানে, আমরা এখান থেকে পোস্ট করতে পারি নিউ পোস্ট করে, অথবা এখান থেকে পোস্ট করতে পারি আর কি, যেভাবে আর কি চাই। তো আমরা এখান থেকে পোস্ট করি অ্যাড নিউ পোস্ট থেকে, যেটা আর কি ইজি। আমার এখান থেকে ইজি মনে হয়, তো আমরা এখানে অ্যাড নিউ পোস্ট ক্লিক করি। তারপরে এখান থেকে আমরা পোস্ট করি। তো আমরা যেহেতু নতুন করছি, তো আমরা গুগলে যাই। গুগল থেকে আমরা মনে করেন লিঙ্কডইন আর্টিকেল দিয়ে সার্চ দিই, বা ডিজিটাল মার্কেটিং আর্টিকেল, এরকম একটা কিছু নিয়ে সার্চ দিয়ে আমরা দেখি। তো এইটা, এই জিনিসটা আমরা এখানে লেখার চেষ্টা করি, ঠিক আছে? তো চেষ্টা করি এটা কিভাবে করা যায়। তো এটা হলো, এই জিনিসটা প্লাস চিহ্ন আমরা সবাই দেখতে পাচ্ছি। সবাই বলেন, এটাকে বলে সাইট বিল্ডার। কি বলে এটাকে? সাইট বিল্ডার। আর এখানে এই প্লাস চিহ্ন যে আছে, এটাও কি? সাইট বিল্ডার। ওকে, এটা দিয়ে কিন্তু সবকিছু করা হয়। তো আমরা এখান থেকে মনে করেন এই জিনিসটা আনলাম, কপি করে এটাকে আমরা এটা কেটে দিই আপাতত। আমরা এখানে এনে এখানে আর কি এটা দিলাম। এটা আমাদের কি টাইপের, এটা আমরা দেখি আগে। এটা তো, এটা হলো উপরের লেখাটা আর কি। তো আমরা এখানে নেক্সট লেখাটা কি দিতে পারি? এইটুকু লিখলাম, ঠিক আছে? কপি করলাম, কপি করে এখানে দিলাম। তো এটা যে দিলাম, এটা কি হিসাবে আসছে আমরা দেখি। এটা কিন্তু প্যারাগ্রাফ হিসেবে আসছে। তো আমরা মনে করি এটাকে আমরা সাব হেডিং দিব, ঠিক আছে? হেডিং হিসেবে দিব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা প্যারাগ্রাফের ছবি দেওয়া আছে। তো আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে হেডিং এ ক্লিক করি, তাহলে কিন্তু হেডিং হয়ে যাবে, দেখতে পাচ্ছি। তো এটাকে আমি হেডিং 3 করতে চাই, হেডিং 3 আমি করতে পারি। তো আমি এন্টার টিপ দিলাম, তাহলে এখানে প্লাস চিহ্ন আবার চলে আসলো। তারপরে আমরা মনে করি এই ইমেজটা নিব। তা আমি এটাকে সেভ ইমেজ অ্যাজ এ ক্লিক করে সেম ইমেজে নিয়ে নিলাম। তো এটা WEAP যেহেতু আছে, এটা ইমেজ ভালো মতো হবে না, এটা আমি জাস্ট এখান থেকে ইমেজটা নিয়ে নিই, স্ক্রিনশট নিয়ে। পেন নিয়ে আমি ইমেজটা কপি করে নেই। আমরা তো স্ক্রিনশট দিয়ে ইমেজ নিতে পারি, তাই না? যেগুলো WEP আছে সেগুলো কিন্তু ইমেজ নেওয়া যায় না, ঠিক আছে? তখন আমরা কি করব? ইমেজটা এভাবে পেন দিয়ে নিয়ে নিব। অবশ্যই একটা নাম দিব। আমাদের কিন্তু প্রতিটি ইমেজের একটা নাম থাকবে যখন আমরা ওয়েবসাইটে কাজ করব, না হলে ভালো মতো এসইও হবে না। তো সেভ করছি।
তো এখন ইমেজ নেওয়ার জন্য কি করব একটু বলেন আমাকে। আমরা এই প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করলে আমরা কি ইমেজ দেখতে পাচ্ছি? ইমেজে ক্লিক করব, তারপরে আপলোডে ক্লিক করব। আপলোড থেকে আমাদের যে ডেস্কটপ আছে, ডেস্কটপে ক্লিক করে ইমেজটি নিয়ে নিব। দেখতে পেরেছি ইমেজটি কিন্তু চলে এসেছে। তো দেখতে পেরেছি অনেক ইজি না? আশা করি ইজি। তো আমরা কি আর একটু ডিটেলস দেখবো এখানে আর কি কি আছে? এখানে কিন্তু অনেক কিছু আছে, এগুলো কি দেখার দরকার আছে নাকি আমরা জাস্ট আগায় যাব? ঠিক আছে, আমরা তাহলে একটু ডিটেলস দেখাই। এখানে আমরা এই জায়গায় এটি সাইট দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আপনার যদি ডিটেলস জানার ইচ্ছা থাকে, আমি কিন্তু ওয়ার্ডপ্রেস ডেভেলপারও। তো আমরা যদি এখানে আসি, এখানে অল্টার টেক্সট আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো অল্টার টেক্সটের মধ্যে যদি কোনো কারণে এই ইমেজটি না দেখা যায়, তাহলে কি দেখা যাবে? ধর আমরা এখানে এটি কপি করে নিলাম। এই ছবিটিতে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে অল্টার টেক্সটে আমরা দেখতে চাচ্ছি, ব্লকসে ক্লিক করব। ব্লকটা সিলেক্ট থাকা লাগবে, আমাদের ব্লকটি সিলেক্ট থাকা লাগবে। ব্লকসে ক্লিক করে আমাদের অল্টারনেটিভ টেক্সটটি দিলাম, তাহলে আমাদের এই জিনিসটি কিন্তু দেখা যাবে, ঠিক আছে। এরপরে আমরা অ্যাডভান্স কি আমরা দেখতে পাচ্ছি, এইচটিএমএল অ্যাঙ্কর দিতে পারবো, এডিশনাল সিএসএস তো দিতে পারবো। যদি আপনি চান আরো সিএসএস আপনি লিখতে চান তাহলে কিন্তু এখানে লিখতে পারবেন, কিন্তু এখানে শুধুমাত্র ক্লাস দিতে পারবেন। যারা সিএসএস ক্লাস জানেন না, তারা আর কি আর একটু পড়তে হবে। এখানে শুধুমাত্র, এখানে কিন্তু ডাইরেক্ট সিএসএস বসাতে পারবেন না, এখানে শুধুমাত্র ক্লাস দিতে পারবেন। তো এখন যদি আপনার মনে হয় স্যার আমি সিএসএস কোথায় লিখ, কারো কি কোশ্চেন আছে এরকম? এখানে আমি বলে রাখি, সিএসএস লেখা যাবে না, সিএসএস লেখার আরেকটি জায়গা আছে। কারো কি কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আমি সম্পূর্ণ এটা অ্যাভয়েড করলাম। তো আমরা এখানে আসলাম। এখানে এসে, তাই এখানে মনে রাখেন, এইটুকু মনে রাখেন, সিএসএস লেখার জায়গা আমি পরবর্তী দেখিয়ে দিচ্ছি। এখানে শুধুমাত্র সিএসএস ক্লাস লেখা যাবে, ঠিক আছে। তারপরে আমরা এখানে আসি। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে স্টাইল চেঞ্জ করা যাবে, কি টাইপের স্টাইল করবেন। এটা আমরা দেখেন রাউন্ডেড কর্নার হয়ে গেল। তারপরে এখানে মার্জিং পেডিং এগুলো সব চেঞ্জ করা যাবে। এখানে আমরা পিএক্স কত দিতে চাচ্ছি, এটা আমরা এখানে চেঞ্জ করতে পারবো। এখানে বর্ডার রেডিয়াস কতটুকু হবে, এগুলো সবকিছু আমরা চেঞ্জ করতে পারছি। তো এখানে আমাদের জন্য কতটুকু জানা লাগছে কোড, এগুলো কিন্তু আমরা সবই সিএসএস দিয়ে করতে পারি। কিন্তু আমাদের কতটুকু কোড জানা লাগছে, আমাদের কিন্তু কোড জানা লাগছে না। ওকে, আশা করি আমি বুঝাতে পেরেছি। আমি নেক্সটি ব্লগে যাই, এটা আমি ক্লিয়ার রাখি। বাকিটুকু আমি কপি করে রাখি। এটা তো কপি করেছি। তো এটি কি হবে আমাকে বলেন, প্যারাগ্রাফ না? এখান থেকে আমি প্যারাগ্রাফটি এখান থেকে কপি করে দিই। তাহলে এটা আমার কি হবে, হেডিং হবে। কপি করছি। তো প্যারাগ্রাফ হয়ে আছে, তাহলে আমি কি করব, এটাকে ব্লক করে আমি হেডিং করে নেব। হেডিং 2 আমি চাইলে হেডিং 1ও করে নিতে পারি। আবার আসলো সাইড ব্লকার বিল্ডার, কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা এখানে এই হিসাবে রাখলাম। তো আমরা এখান থেকে বাকিগুলো কপি করে রাখি। কারো কি বোরিং লাগছে একটু বলবেন। বোরিং লাগলে বলবেন, বা বুঝতে না পারলে অবশ্যই বলবেন। আমি কিন্তু বোঝানোর জন্য চেষ্টা কিন্তু করছি স্যার, যে বোরিং লাগছে, বুঝতে পারছি না। এগুলো তো স্যার আমরাও পারি, কপি পেস্টের কাজ। ওইখানে যেহেতু একটা আছে, নতুন একটা আছে, তাহলে আমরা একটু দেখি। এইটুকু করি। আর একটা নতুন জিনিস দেখতে পারবো, আমরা কপি করি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি নতুন একটি ব্লক, এটা কিন্তু আমাদের লিস্ট।
ঠিক আছে, মনে করেন এই দুটো যে আছে অলরেডি লিস্ট আকারে এসেছে, আমরা যদি চাই এটাকে আমরা লিস্ট আকারেও রাখতে পারি। ক্লিক করেছি লিস্ট আকারে। ওকে, লিস্ট আকারে ছিল না, আমরা লিস্ট আকারে নিয়ে নিয়েছি। ওকে, তো আমরা কিন্তু এটাও বুঝিয়ে দিলাম, লিস্টটাও বুঝিয়ে দিলাম। তো এখন যদি আপনার মনে হয় স্যার কয়টি আছে, এরকম ব্লক কয়টি আছে, এটা যদি আপনার মনে হয় স্যার ব্লক কয়টি আছে, ব্লক কিন্তু এখানে অনেক আছে। ঠিক আছে, এখানে টেবিল ব্লক আছে, পেজ ব্লক আছে, ক্যালেন্ডার ব্লক আছে। তো আপনার কোন ব্লক লাগবে সেটা আপনার ঠিক করা লাগবে। ওকে, তো আপনার দরকার যা আছে এখানে কিন্তু সবই আছে, শুধুমাত্র আপনার ঠিক করা লাগবে আপনার কোনটি আর কি দরকার। আমরা এখান থেকে আপাতত এতটুকু করি, এরপর আমরা পাবলিশে ক্লিক করি। পাবলিশ। তো আমাদের পোস্টটি পাবলিশ হয়ে গেল। ভিউ পোস্টে যাই, আমাদের কিন্তু ঠিক হুবহু সেরকম দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? তো আমরা কিন্তু কিভাবে করতে পারবো এখন পোস্ট আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি সাইটে যাই, সাইটে গিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের সেকেন্ড যে পোস্টটি এখানে দেখতে পাচ্ছি, ক্লিক করলে আমাদের সাইটে আর কি যেতে পারছি। তো আমরা ড্যাশবোর্ডে যাই, আমাদের প্লাগইন এসেছে, প্লাগইন এ যাচ্ছি। এখানে অনেক টাইপের প্লাগইন যেগুলো আসছে এগুলো সবগুলো অলওয়েজ কি করব, আমাদের কিন্তু আপডেট করতে হবে। একাধিক জিনিস যখন আমরা করতে চাচ্ছি, দেখেন আমি সবগুলো প্লাগইন একসাথে সিলেক্ট করলাম। এখান থেকে অ্যাক্টিভেট করার জন্য একসাথে যখন করতে চাই এখানে ক্লিক করে অ্যাপ্লাই করলে দুটো একসাথে অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এটা টাকা দিয়ে লাগবে, সুতরাং আমি অ্যাক্টিভেট করব না, এটা বাদ। অ্যাক্টিভেট একটা করলাম। তো আমরা একটা কিভাবে পোস্ট করা যায় সেটা আমরা দেখলাম। তো আমরা এখন একটা কাজ করি, এটা একটা ফ্রি থিম তাই না? এটা একটা ফ্রি থিম, পেইড থিম কিন্তু অনেক আছে যেটা টাকা দিয়ে কিনতে হয়। তো আমরা একটা কাজ করি, একটু ফ্রি এর মধ্যে পেইড থিম দেখি। আপনারা কি ইন্টারেস্টেড ফ্রি এর মধ্যে পেইড থিম দেখতে? কারণ আমরা জানি প্লাগইনস কিন্তু সবই টাকা দিয়ে কিনতে হয়। আপনারা কি সবাই এটার প্রতি ইন্টারেস্টেড নাকি ইন্টারেস্টেড না? মাকসুদ ভাইয়া বলেছেন জি ইন্টারেস্টেড, বাকিরা কি বলেন? আমরা যে কয়জনই আছি, তামিমা আক্তার আপু বললেন যে স্যার আমি ইন্টারেস্টেড। তাহলে দুজনেই ইন্টারেস্টেড, বাকিরা যেহেতু ইন্টারেস্টেড না তাও তাহলে দেখাই তাহলে। আমাদের একটি খুবই ভালো টেমপ্লেট হলো ক্যান্ডিস। কি বললাম? ক্যান্ডিস। ক্যান্ডিস ওয়ার্ডপ্রেস থিম। তো ক্যান্ডিস ওয়ার্ডপ্রেস থিম, এটা কিন্তু আপনার টাকা দিয়ে কিনতে হয়। আবার ফ্রি এর যেগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, আগে আমি আপনাদের দেখাই যে পেইড থিমগুলো আসলে কিরকম। আমরা যদি আমাদের থিমের মধ্যে যাই, অ্যাপিয়ারেন্স থেকে থিমস এর মধ্যে আমরা অ্যাড নিউ থিমে যদি ক্লিক করি, আমরা কিন্তু এই যে ক্যান্ডিস থিম এখানেই আছে, তাহলে আমরা এখান থেকে ইনস্টল করতে পারি। ইনস্টলে যদি ক্লিক করি, এখান থেকে ইনস্টল করতে পারি, আবার এখান থেকে ইনস্টল করতে পারি। তো আমরা এখান থেকে ইনস্টল করি। তো আমরা এখান থেকে ইনস্টল করে দিই। ক্যান্ডেন্স যে থিম আছে এটা কিন্তু পেইড এর মধ্যে ভালো থিম। ঠিক আছে, কিন্তু আমাদের টাকা পয়সা মানে ফ্রি যেটা আছে, ফ্রি এর মধ্যে মোটামুটি ভালোই। অ্যাক্টিভেটে ক্লিক করি। তো এখানে আমাদের দেখতে পাচ্ছি ইনস্টল এআই স্টার্টার টেমপ্লেট। এআই স্টার্টার টেমপ্লেট তো আমাদের দরকার নেই। আমরা এখানে কাস্টমাইজেশনে ক্লিক করি। এটা দিয়ে তো আমাদের হবে না, এআই স্টার্টার টেমপ্লেটে ক্লিক করি। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক টাইপের টেমপ্লেট আমরা দেখতে পাচ্ছি। তো আমরা কাজ করি, ফিল্টার করি এখান থেকে শুধুমাত্র ফ্রি যেগুলো আর কি করা যায়, ফ্রি অনলি। তো আমরা এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইটে দেখতে পাচ্ছি যেগুলো ফ্রি। তো ধরেন
কি কোনটা করা যায়? ইন্টেরিয়র ডিজাইন, পেন্টিং ডিজাইন, ধরেন এটা যেমন আছে, এটা মনে হচ্ছে ফ্রি। তো আমরা এটা তাহলে ক্লিক করি। এটা ক্লিক করতেই আমাকে কিন্তু প্রথমে কালার চয়েস করতে বলছে, ঠিক আছে? যে কোনো কালার আমি যেটা চাই সেভাবে কিন্তু কালারগুলো হবে। তো আমরা এরকমও কালার দিতে পারি, যেরকম কালার চাচ্ছি সেভাবে কিন্তু আমাদের কালারগুলো চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছি আশা করি। তো আমার মনে হচ্ছে এই কালারটা মোটামুটি ভালো আছে। এই কালারটাও ভালো, এই কালারটা বেশি ভালো লাগছে আমার, আমার নীল কালার একটু ভালো লাগে। আমরা এই কালারের শিফটটা দেখতে পাচ্ছি। এটা আমি দিলাম। এরপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তো এখানে আমাকে লেখা আছে ইম্পোর্ট ফোর্স সাইট, আর এটা হলো ইম্পোর্ট সিলেক্টেড পেজ। তো ইম্পোর্ট সিলেক্টেড পেজ দিয়ে আমরা কয়েকটি পেজ সিলেক্ট করতে পারি। তো আমরা ফুল সাইটও করতে পারি, আবার একটি সিলেক্টেড পেজও নিতে পারি। তো আমরা কাজ করি, যেহেতু আমরা টাইম বাঁচাতে চাই, তো আমরা কিছু সিলেক্টেড পেজ আর কি করে থাকি। ফুল সাইট করতে গেলে আমাদের সময় লাগবে আর কি। তো আমরা করি, দেখি কতক্ষণ সময় লাগে। আমরা নেক্সট বাটনে ক্লিক করি। আর কিছু কিছু নিতে পারি। তো আমরা ইভেন্ট ক্যালেন্ডার আমাদের দরকার নেই। ইভেন্ট ক্যালেন্ডার আমাদের দরকার না থাকলেও আমাদের এটা ওইটা লাগবেই। আর যদি আপনারা খুবই চান, যেমন ইভেন্ট টিকিট, ও কমার্স, যারা আর কি একটি ইভেন্ট শপ করতে চান, যারা শপ করতে চান তাদের জন্য কিন্তু ও কমার্সটা খুবই লাগবে, ঠিক আছে? তো আমি দুটোই দিলাম, ইভেন্ট ক্যালেন্ডার, ক্যান্ডেন্স ব্লক, এই দুটো আমি দিলাম। এরপর স্টার্ট ইম্পোর্টে ক্লিক করি। তো এখন আমার একটু সময় লাগবে এটি কি সবগুলো আনতে। তো কেউ যদি আমার কথাগুলো না বুঝেন আমাকে এখনো বলতে পারেন, স্যার এই জিনিসটি আমি বুঝিনি, আমাদের একটু সময় লাগবে। তো আমরা এখানে ভিজিট মাই সাইট যে আছে সেখানে আর কি সি মাই সাইটে যাই। তো আমাদের কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? তো আমরা যে কিভাবে যে পুরোটা এনেছি আমরা কিন্তু সবই দেখতে পেরেছি, ঠিক আছে? তো এরপরে কিন্তু আমরা বাকিটা করতে পারবো। তো আমি আপনাদের বুঝিয়ে দিই। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি না, এইটুকু চেঞ্জ করার জন্য আমাদের এইখানে যেতে হবে, কাস্টমাইজেশন। উপরে মেনু বার চেঞ্জ করার জন্য কোথায় যাব আমাকে বলেন? উপরে মেনু বার চেঞ্জ করার জন্য আমাদের কোথায় যেতে হবে? কাস্টমাইজেশন। কাস্টমাইজেশনে আমাদের উপরে মেনু চেঞ্জ করতে পারবো, আর ফুটার যেগুলো আছে সেগুলো আমরা চেঞ্জ করতে পারবো। এটা কোথায় চেঞ্জ করতে পারবো? আমাদের কাস্টমাইজেশনে। ধরেন আমি এই উপরে যে অপশনটি আছে, হেডার অপশন যদি চেঞ্জ করতে চাই, হেডারে যাব। হেডার থেকে লোগো যদি চেঞ্জ করতে চাই, লোগো চেঞ্জ করতে পারবো। লোগো আইকন, লোগো থেকে শুরু করে দেখেন টেক্সট সাইট, ট্যাগ লাইন, এগুলো সবই আমি চেঞ্জ করতে পারবো। সাইট আইকন, সাইটের আইকন যেটা আছে সেটাও আমি চেঞ্জ করে অন্য আইকন আমি দিতে পারবো। আমি কি বোঝাতে পেরেছি? একইভাবে আমাদের, আমি যে একটু আগে বললাম যে সিএসএস, এডিশনাল সিএসএস কোথায় লিখতে হবে আমার? আমরা এই দেখতে পাচ্ছি এখানে, এখানে আপনার সিএসএস লেখার পরে এই জায়গা থেকে ক্লাস আমার কোথায় নিতে হবে? ক্লাস ডিক্লেয়ার করতে হবে এখানে, এবং সেইখানে গিয়ে আপনি পেজের মধ্যে আলাদা করে ক্লাস ডিক্লেয়ার করবেন। আমি কি বুঝাতে পেরেছি? ক্লাস আমরা, যারা সিএসএস ভালো বুঝেন তারা আর কি বুঝতে পারবেন। তো কোথায় লিখতে হবে? এডিশনাল সিএসএস লিখতে হবে এখানে, তারপরে ক্লাসগুলো ওখানে লিখতে হবে, ঠিক আছে? ডিটেলস লিখতে হবে এখানে, বাকিটা ওখানে গিয়ে বলতে হবে আমি এটা এখানে দেখেছি। বিষয়টি কি আমরা কিছুটা বুঝতে পেরেছি? না হলে আমার ক্লাস বোঝাতে হবে, ক্লাস কাকে বলে, ডিফ কাকে বলে, এগুলো অনেক কিছু বোঝাতে হবে। কথা হলো আমাদের কোথায় লিখতে হবে? এই জায়গায় লিখতে হবে, সবকিছু লিখতে হবে এখানে, আর বাকিটা আমার ওখানে গিয়ে বুঝাতে হবে। আর এখানে যদি মেনুজ যদি আপনি চেঞ্জ করতে চান, এই যে মেনুজ দেখতে পাচ্ছি, আমরা এখানে মেনুসে গিয়ে প্রাইমারি মেনু আমরা এখানে সবগুলো এখানে দেখতে পাচ্ছি। এখানে অ্যাড মেনু করতে পারলে অ্যাড মেনু করতে পারবো। কোনো মেনু যদি চেঞ্জ করতে চাই এখানে কিন্তু আমরা মেনুগুলো চেঞ্জ করতে পারবো।
দেখতে পাচ্ছি যেভাবে চাই আমরা কিন্তু সেভাবে চেঞ্জ করতে পারবো। তো আমাদের কোনো কিছু এই দুটো জায়গা কোথা থেকে চেঞ্জ করতে পারবো? Footer- এই হেডার সেকশন ফুটার। আমি কি গত ক্লাসে আপনাদের শিখিয়েছিলাম হেডার সেকশন ফুটার বিষয়টি? আশা করি আমি শিখিয়েছিলাম। আর বাকিগুলো আমাদের কোথায় পারবো? হেডার, হেডার অংশ মানে উপরের অংশ এবং ফুটার অংশ, এই দুটো অংশ বাদে বাকি সবগুলো আমরা এডিট পেজ থেকে করতে পারবো। এডিট পেজ থেকে আমাদের বাকি সব অংশ আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। আপনি যদি আলাদা সেকশন নিতে চান বা এখানে লেখা চেঞ্জ করতে চান, এই যে সাইট বিল্ডার দিয়ে আমরা একটা একটা করে পোর্শন নিয়ে বাকিটা করতে পারবো। একটা যে লিখেছি বাটন নিতে চাইলে বাটন নিতে পারবো। তারপরে এই একটা পোর্শন নিয়েছি, এরকম কিন্তু আলাদা আলাদা পোর্শন নিয়ে পোর্শন নিতেও পারেন। এটা কিন্তু একটা পোর্শন দেখতে পাচ্ছি এখানে, সিলেক্ট প্যানেল সেকশন। তো এরকম সিলেক্ট যে প্যানেল দেখতে পাচ্ছি, এরকম প্যানেল নিয়ে আমরা চেঞ্জ করে নিতে পারবো। ওকে। আর যদি কিছুই না পারেন, যা আছে তাই থাকবে, আপনারা জাস্ট চেঞ্জ করবেন। আমি কি বুঝাতে পেরেছি? যারা কিছুই না পারেন তারা কি করবেন? জাস্ট চেঞ্জ করবেন। এটা তো আশা করি সবাই পারবেন। এই যে আমার এখানে ছবি চেঞ্জ করা লাগবে, জাস্ট অ্যাড এডিট যে আছে এখানে ক্লিক করে আমার ছবিগুলো জাস্ট চেঞ্জ করব, কেটে ছবি এডিট করে দিব। তো আমাকে বলেন এর থেকে ইজি ওয়ে আছে একটি ওয়েবসাইট বানানো? আশা করি এর থেকে কোনো ইজি কিন্তু ওয়ে নেই। জাস্ট ছবি চেঞ্জ করা, ছবি আপলোড করা। একইভাবে পেজ থেকে পেজে যাব। এখান থেকে আমি কোন পেজে যাব? লিভ দিচ্ছি। এখান থেকে পেজেসে যাব। একইভাবে পেজ থেকে আমি পেজ একটা অ্যাড করতে পারি, অ্যাড করে আমি এখান থেকে করব। এতটুকু কি আমরা সবাই বুঝতে পেরেছি? আশা করি আমরা বুঝতে পেরেছি। আর কি বলেছি? আমরা কিন্তু সব সময় প্লাগইন গুলো আপডেট করব। ওকে, প্লাগইন আপডেট করব। প্লাগইন নিয়ে আমাদের কারো কি কোনো কোশ্চেন আছে? আশা করি নেই। নেক্সট, প্লাগইন নিয়ে একটা জিনিস দেখে নিই পিছন দিকে যাওয়ার আগে, নাকি আগে এখানে যাই? আমরা সেটিংসে যদি যাই, আপনার যদি মনে হয় যে আপনার যে ফার্স্ট পেজ যেটা আছে, আপনারা এই পেজ চান না, আপনি চাচ্ছেন যে আপনি যে ব্লক পেজ দিয়েছেন, এখানে তো অবশ্যই এটা ব্লক পেজ থাকে থাকে অনেক সময় ব্লক পেজ করেন, আপনি চাচ্ছেন অন্য একটি পেজ ফার্স্ট পেজ হবে। তো সেটি কিভাবে করবেন? তো সেটি করার ওয়ে আছে। আমরা যদি সেটিংসে যাই, সেটিংস থেকে রাইটিং এ যাই, রিডিং এ যাই, সরি রিডিং এ যদি যাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি রিডিং এবং পোস্ট পেজ, হোম পেজ এবং পোস্ট পেজ। তো হোম পেজ থেকে আমরা সিলেক্ট করতে পারি যে কোন পেজটি আপনার ফার্স্ট পেজ হবে। ঠিক আছে। তো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি আমাদের ইন্ডেক্স পেজ বা ফার্স্ট পেজটি কোথায় কোনটা হবে। ধরেন আমাদের যে নিউজ পেজ সেটা আমাদের হোম পেজ হবে। তারপর যদি আমরা সেভ চেঞ্জেস করে দেই, তাহলে আমরা যদি ভিজিট ভিজিট সাইটে যাই, আমাদের নিউজ পেজ যেটা আমরা একটু আগে করেছিলাম, এটা আমাদের ফার্স্ট পেজ হয়েছে। তো আমরা কি বিষয়টা ক্লিয়ার? আমাদের কিন্তু যেভাবে আমরা চাইবো সেভাবে কিন্তু আমরা করতে পারবো। একইভাবে আমি সেটিংসে যাই, রাইটিং এ গিয়ে আমরা আমাদের হোম পেজটি আবার করে দেই। আর আমাদের তো এটা নিউজই ছিল, পোস্টগুলো ছিল নিউজের মধ্যে। তো আমাদের আবার যদি যাই, ভিজিটে গেলে আমরা দেখবো আমাদের আবার হোম পেজে এসেছে, নিউজে নিউজই আছে। এই যে আমাদের দুটো নিউজ ছিল, প্রথমটা আমরা যেটা করেছিলাম এটা এখানে আছে। তো আমরা কিন্তু এটাও বুঝতে পারলাম। নেক্সট আমরা যেটা বলতে চেয়েছি, আপনি তো সুন্দর মতো পেজটি কমপ্লিট করেছেন। আমরা পেজ করলাম, পেজ কিভাবে দিতে হয় আমরা এটা জানিছি। এখান থেকে অ্যাড নিউ পেজ দিলে পেজ দিতে হয়, এটা আমরা জানলাম। এবং শুধু এটাই না, আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই। পোস্ট তো অনেক কিছু দেখলাম। আমরা যদি মনে করি, এখানে মনে করেন এই পোস্টটা যে আছে, পোস্টের এই এই অপশনটিও আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। কিভাবে চেঞ্জ করতে পারেন? ইউআরএল, আমরা কুইক এডিট দেখতে পাচ্ছি এখানে, কুইক এডিট, কুইক এডিট এখানে দেখতে পারবো। তো কুইক এডিটে যদি ক্লিক করি, এখানে আমার
স্ল্যাগ যে অপশন আছে এটা হলো ইউআরএল। এটা কি? এটা হলো ইউআরএল। এখান থেকে আমি ইউআরএল চেঞ্জ করতে পারবো। ওকে, তো এখান থেকে আমি ইউআরএল চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমি ইভেন্ট ক্যাটেগরি করতে পারবো। এবং আপনি যদি কোনো পেজ নির্দিষ্ট টাইমে দিতে চান সেখানে দিতে পারবো। একইভাবে আমার পেজটাকে আরো বেশি ইফেক্টিভ করার জন্য আমি ট্যাগসও দিতে পারবো। ওকে, আশা করি বুঝতে পেরেছি। এবং যদি আপনার মনে হয় যে স্যার আমি এখানে এসেছি, আমি আসলে জানি না আসলে আমি কি লিখেছিলাম আমার পোস্টে, তো আমরা যদি এখানে ডান দিকে আমরা এখানে কি দেখতে পাচ্ছি স্ক্রিন অপশন, আশা করি দেখতে পাচ্ছি। স্ক্রিন অপশনে যদি আমি ক্লিক করি আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। তো এখানে আমরা সিলেক্ট করে দিব আসলে কয়টি পোস্ট আমাদের এই পেজে দেখব। আর যদি এক্সটেন্ডেড ভিউতে ক্লিক করে অ্যাপ্লাইতে আমি যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো এক পেজে আমরা প্রতিটি পোস্টে আসলে কি কি লিখেছি, কিছুটা ডিটেলস আমরা দেখতে পারবো, যাতে আমরা বুঝতে পারি আমাদের পোস্টে কি কি লিখতে পেরেছি। ঠিক আছে, আমাদের অনেক কিছু আমরা এই অপশনে দেখতে পারবো। ঠিক আছে, আমি কম্প্যাক্ট ভিউ দিয়েছি যাতে আমার যেহেতু কম জিনিস আছে। নেক্সট অপশন আরো অনেক কিছু আছে, আমরা এই প্লাগইনসে যাই। তো আপনাদের যদি মনে হয় আপনাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এখন আপনার আমাদের ডাইনামিক্সে যাই, ডাইনামিক্স ওয়েবসাইটে যাই। তো আপনার সাথে আমি যে ক্লাস করেছিলাম, আপনাদের এসইও করা আমি শিখিয়েছিলাম, আপনাদের কি কারো মনে আছে? তখন আপনাদের আমি শিখিয়েছিলাম যে কিওয়ার্ডস কিভাবে লিখতে হয়। ইয়ের মধ্যে ইয়ের মধ্যে মনে আছে কিছুটা, যে ইন্সপেক্টরের মধ্যে আপনারা সবাই লিখবেন। ইন্সপেক্ট না তো আপনারা যে ভিউ সোর্সের মধ্যে, তো আমাদের এখানের মধ্যে আমি ইয়ে খুঁজে পাইনি যতটুকু মনে আছে আমার। এক মিনিট ওয়েট করেন। উম, একটা এখানে দিয়ে রেখেছে। আমাদের উপরেই তো ছিল। দেখেন এখানে একটা কথা লেখা আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজ বাই র্যাঙ্ক এসইও, দেখতে পাচ্ছি। এছাড়া আমি আপনাদের বলেছিলাম এখানে লেখা ছিল মেটা নেম ডেসক্রিপশন কন্টেন্ট দিয়ে যেটা আসবে, সেখানে আমাদের কিওয়ার্ড যেগুলো আছে সেটা আর কি আসবে। আমাদের কি মনে আছে আমি বলেছিলাম মেটা নেম ডেসক্রিপশন কিওয়ার্ড ডেসক্রিপশন যেখানে লেখা থাকবে কন্টেন্টের মধ্যে যেটা থাকবে এটাই কিন্তু আমাদের গুগলের মেটার মধ্যে থাকবে। ঠিক আছে, আর আমি একটা কথা বলেছিলাম যে এখানে কিওয়ার্ডস দিয়ে কিওয়ার্ডস যেটা থাকবে ডেসক্রিপশন যেটা থাকবে এটা গুগলের মধ্যে লেখা থাকবে, আর কিওয়ার্ড যেটা থাকবে সেটা আর কি আমরা লিখে দিব, যেটা আমাদের এসইও গুগলের সার্চ ইঞ্জিন সেগুলো পড়ে নিবে। কিন্তু এখানে কিছু লেখা ছিল না, এখানে শুধু একটা জিনিস লেখা আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজ বাই র্যাঙ্ক ম্যাথ। ঠিক আছে, তো এইটা বুঝতে পারলাম এটা একটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা, এটি ওয়েবসাইট, আর এটি র্যাঙ্ক ম্যাথ নামক একটি প্লাগইন দিয়ে করা। কি করা? র্যাঙ্ক ম্যাথ নামক এটি প্লাগইন দিয়ে করা। তাহলে আমরা দুইটি প্লাগইন ব্যবহার করতে পারি, একটি হলো র্যাঙ্ক ম্যাথ, আর একটি ব্যবহার করতে পারি সেটা হলো, নামটি ভুলে যাই, ইয়োস্ট এসইও। কি নাম? ইয়োস্ট এসইও। তাহলে আমি যদি অ্যাড নিউ প্লাগইন দেই, র্যাঙ্ক ম্যাথ দিলেও ভালো, আবার ইয়োস্ট এসইও যেটা আছে সেটাও আর কি ভালো। তো ইয়োস্ট এসইও ক্লিক করে আমি যদি সার্চ দিই তো ইওএসটিসিও পাবো। পরে ইনস্টল নাওতে ক্লিক করব।
তাহলে আমাদের এখানে অ্যাক্টিভেটে ক্লিক করলে অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমাদের প্লাগইনসে যাই, আমাদের কিন্তু এসিওটা কমপ্লিট হয়ে গেছে। পরে ফার্স্ট টাইম ইন্টিগ্রেশন আছে, সেখানে ক্লিক করব। তারপর আমরা এখানে বলবে যে আমাদের টাকা পয়সা দিতে, আমাদের টাকা পয়সা নাই, আমাদের ফ্রিতে যতটুকু হয় সেটাই করব। আমাদের কিন্তু এটা সম্পূর্ণ সবার শেষে করতে হবে। কি করতে হবে? সবার শেষে। এসিওটা কখন করব? অবশ্যই সবার শেষে করব। তো আমরা এখানে স্টার্ট এসিও অপটিমাইজেশন করব। আমাদের সবকিছু কমপ্লিট হওয়ার পরে সে স্টার্ট ডাটা অপটিমাইজেশন করবে। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো এখানে আমাদের অর্গানাইজেশনের নাম বা পার্সনের নাম যেটা আছে সেগুলো লিখবো, ওয়েবসাইটের নাম লেখা আছে, আমার নাম দিলাম। লোগো থাকলে লোগো দিব। তো লোগো তো কিছু নেই, তো আমরা এটাই দিলাম আপাতত। পরে এখানে আমরা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আগিয়ে গেলাম। প্ল্যাটফর্ম যদি থাকে এগুলো সব আস্তে আস্তে করে দিব। এসিও টিপস দিয়ে আমাদের ইমেল গুলো আর কি দিতে চাইলে দরকার নেই আমাদের। তো আমরা এখানে দিব ইয়েস আই ওয়ান্ট টু শেয়ার মাই ডাটা, দিয়ে সেভ এন্ড কন্টিনিউ দিব। এরপরে আমাদের কিন্তু সম্পূর্ণ এসিও কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা কিন্তু বুঝতে পারলাম যে কিভাবে আমাদের ইয়েটি করা লাগবে। ওকে। তো আমরা কিন্তু অনেক কিছু আজকে দেখলাম যে কিভাবে আর কি আমাদের অপটিমাইজেশন করা লাগবে, এবং আমাদের কিন্তু এখানে অনেক কিছু আর কি এসেছে। ঠিক আছে? তো আরো অনেক আছে, যেমন এই যে আমাদের প্লাগইনস এর মধ্যে অনেক প্লাগইনসই আছে, অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে। যদি প্লাগইনস আরো নিতে চাই, যেমন আমাদের ক্যাশ ডাটা, ক্যাশ ডাটা স্টোর করার জন্য অনেক ধরনের ক্যাশ ওয়েবসাইট ইয়েগুলো আছে, আমার নামগুলো মনে নেই তো। ক্যাশ ওয়েব টুলস এগুলো কিছু কিছু আছে, এগুলো আমরা ইউজ করতে পারি, যেগুলো আমার ওয়েবসাইটের ডাটাগুলো আর কি স্টোর করে রাখে, যাতে আমার ওয়েবসাইটটা আরো বেশি অপটিমাইজ হয়। তো এখন কথা হলো আপনি কি কি কাজ করতে পারেন। ঠিক আছে? আমরা যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে চাই, ঠিক আছে, আমি ফাইবারে যদি যাই, ফাইবার থেকে ওয়ার্ডপ্রেসের কি কি কাজ আছে। ওয়ার্ডপ্রেসের কাজগুলো হলো ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন। ঠিক আছে? সব থেকে বেশি কাজ হলো ওয়ার্ডপ্রেসের স্পিড অপটিমাইজেশন। ঠিক আছে? আপনি দেখবেন সব থেকে বেশি কাজ এটার জন্য আছে, এবং মোবাইলের জন্য এবং সবকিছুর জন্য। আপনারা জাস্ট ওয়ার্ডপ্রেসটা দেখলেন, কিন্তু ওয়ার্ডপ্রেসটা নিয়ে আরো অনেক কিছু আছে, এগুলো নিয়ে নিজে একটু ঘাটাঘাটি করা লাগবে। ঠিক আছে? তো ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন নিয়ে যদি আরো ঘাটাঘাটি করেন, কিভাবে পেজটা আরো দ্রুত আসে, যাতে বিষয়গুলো দ্রুত হয়, কিভাবে ক্যাশ ডাটাগুলো নিতে হয়। ঠিক আছে? তো এই পেজ যে আমি বানালাম এটা কিন্তু অত ভালো হয়নি। ঠিক আছে? মাত্র কিছু মিনিটের মধ্যে একটা পেজ বানিয়েছে, এটা কত ভালো হবে? ইমেজগুলো অত দ্রুত আসে না, তাও তো মোটামুটি আসছে যেহেতু নিজে পেজে আছে, কিন্তু যখন এটা সাইটে দিব তখন দেখা যাবে অত স্পিডে আসছে না। দেখতেই পাচ্ছেন ছবিগুলো ভেঙে ভেঙে আসছে, তাহলে এগুলো ভালো হবে? অবশ্যই ভালো হবে না। তো এগুলো যাতে ভালো মতো আসছে, এগুলো অনেকগুলো অপটিমাইজেশন করা লাগবে। ঠিক আছে? তো আমরা এগুলো যাতে করা যায়, এগুলো সবকিছু আমরা সার্ভিসগুলো সেল করতে পারবো। তো আপনার যদি মনে করেন যে ওয়েবসাইটটি করার পরে মনে করেন যে কিনতে চান, তাহলে হোস্টিং বাংলাদেশ যে আছে এখানে গিয়ে আপনারা কিনতে পারেন। আমি চিনি না এদেরকে, কিন্তু অনেকজনকে বলেছি নিতে পারেন। এখানে অনেক দামি, প্রাইস অনেক বেশি দেখতে পাচ্ছি। ডট কম হোস্টিং এর প্রাইসই অনেক বেশি। আবার হোস্টিং আর ডোমেন কি আমরা বুঝি? সবাই বলবেন ডোমেন হোস্টিং কি আমরা বুঝি? ডোমেন কাকে বলে, হোস্টিং কাকে বলে?
এটা কি আমরা জানি? না জানলে মাইক অন করে বলেন, স্যার বুঝি না, আমি বুঝিয়ে দিব। ডোমেইন কেনা লাগবে এত টাকা দিয়ে এবং হোস্টিং কেনা লাগতেছে আমার এত টাকা দিয়ে। ঠিক আছে? ডোমেইন হলো যে ডট কম, এটা হলো ডোমেইন। আর হোস্টিং হলো যে জায়গাটা আর কি আপনি নিচ্ছেন, সেটা হলো হোস্টিং। মনে করেন আপনার মোবাইলে মেমোরি কার্ড যে আছে সেটা হলো হোস্টিং, আর এই যে ডট কম যে নিচ্ছেন এটা হলো ডোমেইন। মাকসুদ রহমান ভাইয়া কিছুটা ক্লিয়ার? ডট নেট জি ডোমেইন স্যার, নিলে, ক্লিয়ার ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। ডট ওআরজি নিলে এটা, এবং ডট বিডি নিলে এটা। তো ওকে এগুলো স্যার। নর্মালি আপনি ইয়ে থেকেও কিনতে পারেন, গভর্নমেন্ট থেকে, টেলিটক থেকে। যদি যান তাহলে বিটিটা পাবেন। বিটির জন্য প্রাইস একটু অন্যরকম হয়, ওরা মনে হয় হোস্টিংটা দেয় না। হোস্টিং আপনার যে কোনো প্রাইভেটে গেলেই আপনি হোস্টিংটা পাবেন। ঠিক আছে? জি স্যার। তো আপনারা যেখান থেকেই পারেন নিতে পারেন, যদি আপনি নিজের ওয়েবসাইট থেকে আর কি অনলাইন করতে চান, মানে এরকম ডট কম নিতে চান আর কি। ঠিক আছে? তো আর কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। আমি মোটামুটি একটা ওয়েবসাইট কিভাবে দাঁড় করানো যায় নিজের বাসার মধ্যে বসে, কিন্তু এটা কিন্তু আমি যেটা দেখালাম এটা নিজের পিসির মধ্যে কিন্তু। ঠিক আছে? ওয়েবসাইটে নেওয়ার জন্য কি করতে হয় সেটা কিন্তু অলরেডি বলেছি। তো কারো কোনো কোশ্চেন আছে? আর আমাদের কিন্তু পরীক্ষা কিন্তু আমরা জানি সবাই, আমাদের পরীক্ষা, আমাদের 7 তারিখ পরীক্ষা আছে। 7 তারিখে পরীক্ষা স্যার, জি স্যার। জি, 7 তারিখে ঠিক রাত 9টার দিকে আমরা ফর্ম পেয়ে পরীক্ষা যাব, দেবেন। ফর্মের লিংক পেয়ে যাব, এবং আমরা এসে পরীক্ষা দিয়ে দিব। যদি কারো কোনো কোশ্চেন থাকে, পরের আর কোনো ক্লাস নেই রোমান ভাইয়া, আমাদের আজকেই ক্লাস শেষ। আজকে আমাদের কোর্স শেষ, আমাদের আজকে ক্লাস শেষ। এবং আপনাদের এটা বলে রাখি, আপনাদের জন্য আমার লাস্ট একটা উপহারই বলেন না যাই বলেন, আপনাদের যাতে ইজি হয়, আপনাদের জন্য আমি একটি সিলেবাস করে রেখেছি, যাতে আপনাদের জন্য ইজি হয় আর কি। জাস্ট আপনাদের জন্য, সবার জন্য আর কি ওরকম করি না। এখানে আপনারা যারা যারা করেছেন সবগুলো আছে, ঠিক আছে? ডাউনলোড করে নিতে পারেন। এটা আমি আপনাদের যে লাস্ট যে ক্লাস সেটা আপলোড করার পরে এটা আমি শেয়ার করে দেব। ঠিক আছে? তো আপনারা ওকে যদি চান স্যার। এখানে পাশে আপনাদের ক্লাসের যে লিঙ্কগুলো আছে এগুলো বসিয়ে রাখতে পারেন। ঠিক আছে? ওকে স্যার। তো আপনাদের যা যা ক্লাস করিয়েছি সবগুলো এখানে লেখা আছে, ক্লাস টপিক সহ, যাতে আপনাদের পরবর্তীতে যখন আপনি ক্লাস করতে পারবেন, ক্লাস দেখতে যাবেন, তখন যাতে আপনাদের মনে থাকে যে কোন কোন ক্লাস কখন কখন করেছেন। লিঙ্কডইনের ক্লাস একবারই করেছেন, পিন্টারেস্টের ক্লাস একবারই করেছেন। এটা আমি কোথায় দিব? আপনাদের যে লাস্ট যে ক্লাস হবে, মানে একটু পরে যে ভিডিও দিব তার ঠিক কমেন্টে দিব। ঠিক আছে? যাতে আপনারা আপনাদের খুঁজতে যাতে বেশি কষ্ট না হয়। ঠিক আছে? লাস্ট ওকে ক্লাসের স্যার। কমেন্টে। ঠিক আছে? আশা করি আপনাদের তাহলে ভুল হবে না। তাহলে আপনাদের সাথে আমার এত বড় জার্নি, 3 মাস যদিও ছোট জার্নি ছিল, তো আপনাদের সাথে আমার জার্নি কমপ্লিট। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আজকের জন্য এবং আপাতত এতটুকুই। সবাই খুব ভালো থাকবেন, এবং সবার সাথে গুড নাইট এবং গুড বাই। গুড নাইট স্যার, আপনিও ভালো থাকবেন ইনশাল্লাহ স্যার। যে ওকে আমার স্যার। জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ স্যার। স্যার আমাদের জন্য দোয়া করেন যেন জি জি, পরীক্ষা অবশ্যই। ভালোভাবে দিতে পারি। জি, পরীক্ষা ভালো মতো দিবেন, এবং সবাই খুব হাসি মুখে বলবেন স্যার খুব ভালো পরীক্ষা দিয়েছি। ঠিক আছে? ইনশাল্লাহ। ইনশাল্লাহ স্যার। ইনশাল্লাহ স্যার। সবার জন্য দোয়া রাখেন স্যার। জি জি, অবশ্যই। আর আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ। অবশ্যই ওকে। স্যার। জি স্যার। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, গুড নাইট এবং গুড বাই। স্যার আপনাকে আবার মাঝে মাঝে পাওয়া যাবে না স্যার? আপনি এখানে যদি পোস্ট করেন, জি ঠিক আছে, স্যার। পোস্ট করলে জি আমি স্যার। লাগলে আমাকে এভাবে করে @, দিয়ে আমার নাম দিয়ে পোস্ট করবেন, সমস্যা নেই। ও ঠিক আছে? ও ওকে এভাবে স্যার। করে ওকে। যদি দেন আমাকে, অবশ্যই আমার নোটিফিকেশন চলে আসবে। ঠিক আছে? ওকে স্যার। ওকে। ওকে, তাহলে থ্যাংক সবাই ইউ। ভালো থাকবেন। ওকে স্যার। বাই।